জনগণ রায় দিয়ে দিয়েছে, সংস্কার হতে হবে। গত 53 বছরে আপনি জানেন এমন সংবিধান, যে সংবিধান এক রাতের মাথায় তার মনে হয়েছে যে না সাংবিধানিক কি আমরা গণতন্ত্র রাখবো না, আমরা একদলীয় শাসনে চলে যাব, এক রাতের মাথায় হয়ে গেছে, এক রাতের মাথায় বাকশাল কায়েম হয়ে গেছে। এই সংবিধান, যে সংবিধান নিয়ে আমরা কথা বলছি, এই সংবিধান এমন এক সংবিধান, যে সংবিধান চাইলেই আমি 30-32% ভোট পেয়ে আমি মনে নিজের ইচ্ছা মতন সংবিধান চেঞ্জ করে ফেলতে পারি। 32.5% ভোট পেয়ে 2001 সালে বিএনপি 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল। তারা 2005 সালে চতুর্থ সংশোধনীর মাধ্যমে এই প্রধান বিচারপতির বয়স বাড়িয়ে ইলেকশন মেকানিজম করতে গিয়েছিল। তাহলে এখানে যে প্রায় 70% লোকের মতামত উপেক্ষিত থাকছে, সেই কারণে আমরা বলছি যে আমরা একটা উচ্চকক্ষ চাই, যে উচ্চকক্ষ পিয়ারের ভিত্তিতে প্রতিষ্ঠিত হবে, যার ফলে কেউ চাইলেই এই 30, 32, 35% সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তারা জনগণের রায় নিয়ে তারা যাতে সংবিধানটা সংশোধন করতে না পারে। জনগণের কি ঠেকা পড়ছে নাকি মানুষের কাছে রাজনৈতিক দলগুলোর কাছে ওয়াদা নিবে? আপনি ক্ষমতায় বসছেন জনগণের অভিপ্রায়ে, 106 বলেন আর যেটাই বলেন, জনগণের অভিপ্রায়ে আপনি ক্ষমতায় বসছেন। উইল অফ পাওয়ার সবচেয়ে উপরে, সংবিধানের উপরে অবস্থান হচ্ছে জনগণের উইল অফ পাওয়ার, উইল অফ পিপল। তো এই জায়গাটায় আমরা মনে করেছিলাম যে না, সরকার হয়তো সংস্কারটাকে খুব বেশি প্রাধান্য দিচ্ছে, কিন্তু যখন দেখতে পেলাম এরকম একটা বক্তব্য, তার পরপরই ঐকমত্য কমিশন আমাদেরকে খসড়া ধরাই দিল। সেই খসড়াতে লিখে দিল যে পরবর্তী সংসদ 2 বছরে এই সংস্কারগুলো বাস্তবায়ন করবে। আমরা সাথে সাথে এটা প্রতিবাদ করেছিলাম। আমাদেরকে কিন্তু কমিশন বলেছিল 6টা পদ্ধতিতে এটা বাস্তবায়ন হতে পারে এবং এটা নিয়ে পরবর্তীতে আলোচনা করবে। তা আলোচনা না করে একটা পদ্ধতি বলে দিল। এবার যে সংশোধনী যে খসড়াটা আসলো কিছুদিন আগেই, এই খসড়াতে দেখলাম এটাও নাই, মানে কোনো পদ্ধতি তারা আর বলে নাই। তারা এটাকে মানে কি যে একটা লিখছে, এটা আমি নিজেই একটার সাথে কনফ্লিক্টিং। একজন ব্যক্তি আজীবন প্রধানমন্ত্রী থাকবেন, প্রধানমন্ত্রী পদে আসীন থাকবেন, তিনি প্রধানমন্ত্রী থাকবেন, দলের প্রধান থাকবেন, সংসদ নেতা থাকবেন, তিনি সর্বময় ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকবেন। আমরা এই ধারণার বিপরীতে অবস্থান নিয়েছিলাম। যেই ব্যক্তি ক্ষমতার কেন্দ্রে গিয়েছেন, যে সর্বোচ্চ পদে আসীন হয়েছেন, তিনি তার ভিতরে এই স্বৈরাচারী মনোভাব চলে আসছে। তিনি আর ওই যে শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তরটা তিনি আর করতে চান নাই। বিএনপিও সেম কাজ করছে, 96 করছে একবার, আবার 2006 যখন তারা ওই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বিচারপতির বয়স 2 বছর বাড়ায় সেটা ম্যানিপুলেট করতে গিয়েছিল, তখনও করছে। তো 5 বছর পর জনগণের উপর আস্থা না রেখে তারা বারবার কি করছে, ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা করছে। আমরা ওই জিনিসগুলো সংস্কারের কথা বলছি। আমাদের একটা নতুন সংবিধান লাগবে, নতুন বাংলাদেশের জন্য, যেটাকে আমরা বাংলাদেশ নতুন রিপাবলিকের কথা বলছি, সেকেন্ড রিপাবলিকের কথা বলছি, আমরা নতুন সংবিধানের কথা বলছি। এই জন্য গণপরিষদ নির্বাচন একেবারেই অপরিহার্য। গণপরিষদ নির্বাচনের জন্য যে নতুন সংবিধানটা প্রণয়ন করা হবে, সেই নতুন সংবিধানের গাইডিং প্রিন্সিপাল হিসেবে থাকবে এই জুলাই সনদ। এই জুলাই সনদের যে বিষয়গুলো, যে প্রস্তাবগুলো আছে, যে চেতনাগুলো আছে, যে স্পিরিটটা আছে, এইটাকে পরবর্তীতে কেউ যেন আর ভায়োলেট করতে না পারে, সেই জন্য সেভাবে আমরা নতুন সংবিধানটা লিখতে চাই। আমরা নতুন সংবিধানটায় এমন একটি সংবিধান রচনা করতে চাই, যে সংবিধান পাকিস্তানের গণপরিষদের জন্য নির্বাচিত সদস্যরা মিলে বাংলাদেশের সংবিধান করবে, এমন যেন না হয়। বাংলাদেশের জনগণের ভোটে বাংলাদেশের মানুষের জনপ্রতিনিধিরা, নির্বাচিত জনপ্রতিনিধিরাই আগামী দিনে নতুন বাংলাদেশের সংবিধান প্রণয়ন করবে, এটাই আমাদের দাবি। এবং এই বাস্তবতার দিকে গেলে খুব সহজেই সকল জটিলতা নিরসন করে খুব সহজ সুন্দরভাবে আমরা একটি খুব অল্প সময়ের মধ্যে, যেহেতু বেশিরভাগ বিষয়ে আমাদের একটা ঐক্যমত্যে পৌঁছে গেছি, অল্প কিছু বিষয় আছে সেগুলো গণপরিষদে হয়তো আলোচনা করলে খুব অল্প সময়ের মধ্যে নিয়ে আসা যাবে। আমরা সংবিধান সংস্কার নিয়ে ওখানে আলোচনা করতে যাই নাই। আমরা আলোচনা করতে গিয়েছি ওখানে মৌলিক সংস্কারের প্রশ্নে, যেই সকল সংস্কারকে আমরা মনে করি ক্ষমতার ভারসাম্য রক্ষা করতে সহায়ক হবে, ক্ষমতার বিকেন্দ্রীকরণে কাজ করবে এবং ক্ষমতার যেমন জবাবদিহিতা নিশ্চিত করতে কাজ করবে, সেগুলোকে আমরা মৌলিক সংস্কার বলছি। এবং সেই মৌলিক সংস্কারের প্রশ্নে যেই সব জিনিসগুলোকে বাস্তবায়ন করা দরকার, সেগুলোই আমরা প্রস্তাবনায় দিয়েছিলাম এবং সেগুলোর বিপরীতেই আমরা আমাদের মতামত প্রদান করেছিলাম। যেমন একজন ব্যক্তি আজীবন প্রধানমন্ত্রী থাকবেন, প্রধানমন্ত্রী পদে আসীন থাকবেন, তিনি প্রধানমন্ত্রী থাকবেন, দলের প্রধান থাকবেন, সংসদ নেতা থাকবেন, তিনি সর্বময় ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকবেন। আমরা এই ধারণার বিপরীতে অবস্থান নিয়েছিলাম। একজন ব্যক্তি, রাষ্ট্রপতি শুধুমাত্র দুজন ব্যক্তিকে নিয়োগ দিতে পারেন, এছাড়া রাষ্ট্রপতির আর কোনো কাজ নাই আমাদের বিদ্যমান সংবিধানে। একটি হচ্ছে প্রধানমন্ত্রীকে নিয়োগ দেন উনি, যেটিও আসলে বাই ডিফল্ট যারা সংখ্যাগরিষ্ঠ সদস্য থাকে সেই দলকে নিয়োগ দিতেই হয়। আরেকটি হচ্ছে প্রধান বিচারপতি নিয়োগ। এর বাইরে রাষ্ট্রপতির কোনো কাজ নাই। রাষ্ট্রপতি এই কাজ দুটোর বাদে বাকি যেসব কাজ রাষ্ট্রপতি দায়িত্ব পালন করেন, তার সবগুলোই তিনি করেন প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে, যেটি আবার তার উপর বাইন্ডিং, মানে পরামর্শটা তার শুনতেই হয়। তার মানে আমরা দেখতে পাচ্ছি এক ব্যক্তি এত ক্ষমতার কেন্দ্রে চলে আসেন, এত কর্তৃত্ব পরায়ণ হয়ে ওঠেন যে তিনি ফেসিস্ট হয়ে উঠতে বাধ্য। তাকে আমরা কিন্তু এরকম উদাহরণ বাংলাদেশের এই গত 53 বছরের রাজনৈতিক জার্নিতে বারবার দেখে আসছি,
যেই ব্যক্তি ক্ষমতার কেন্দ্রে গিয়েছেন, যে সর্বোচ্চ পদে আসীন হয়েছেন, তিনি তার ভিতরে এই স্বৈরাচারী মনোভাব চলে আসছে। তিনি আর ওই যে শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তরটা তিনি আর করতে চান নাই। এটা কিন্তু আমরা সব দলের মধ্যেই দেখতে পাইছি। এটা যে শুধু আওয়ামী লীগ গত 15 বছরে করছে তা কিন্তু না, এটা বিএনপিও সেম কাজ করছে। 96 করছে একবার, আবার 2006 যখন তারা ওই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বিচারপতির বয়স 2 বছর বাড়ায় সেটা ম্যানিপুলেট করতে গিয়েছিল, তখনও করছে। তো 5 বছর পর জনগণের উপর আস্থা না রেখে তারা বারবার কি করছে, ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা করছে। আমরা ওই জিনিসগুলো সংস্কারের কথা বলছি। ওই সংস্কারের প্রশ্নে আমরা যে জিনিসগুলো চলে আসে এগুলো বেশিরভাগই সংবিধানের সাথে রিলেটেড। এই জন্য মনে হতে পারে যে সবগুলো কি সংবিধান সংস্কার কিনা। না, সংবিধান সংস্কার না। আমরা মৌলিক সংস্কার প্রশ্নে আমরা 3টি ব্যাপারেই কথা বলেছি: ক্ষমতার বিকেন্দ্রীকরণ, ক্ষমতার ভারসাম্য রক্ষা করা এবং জবাবদিহিতা নিশ্চিত করা। একজন প্রধানমন্ত্রী, তিনি এক্সিকিউটিভের প্রধান, রাষ্ট্রের নির্বাহী বিভাগের প্রধান। তিনি রাষ্ট্রের যে কোনো কাজ এক্সিকিউট করবেন। এখন তাকে তো চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে রাখতে হবে। তাকে চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে রাখার জন্য কিছু সাংবিধানিক প্রতিষ্ঠান রয়েছে, আপনারা জানেন কিছু, যেমন ধরেন দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশন কিংবা নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের কাজ হচ্ছে একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করা। ঠিক তেমনি মানবাধিকার কমিশনের কাজ হচ্ছে সরকারের যে এক্সিকিউটিভ আছে সে মানবতা বিরোধী কোনো কাজ করছে কিনা, সে মানবাধিকার লঙ্ঘন করছে কিনা, সে গুম খুনের সাথে জড়িত হচ্ছে কিনা, এটা দেখার কাজ হচ্ছে মানবাধিকার কমিশনের। ঠিক একইভাবে দুর্নীতি দমন কমিশনের কাজও রাষ্ট্রের কেউ, সরকারের কেউ দুর্নীতির সাথে জড়িত কিনা সেটা দেখা, তার তদন্ত করা। এখন এই পদগুলোকে নিয়োগ দেয় এক্সিকিউটিভ, মানে প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি নিয়োগ দেয় কিন্তু প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে আর কি, ঘুরে ফিরে একই জিনিস। তো প্রধানমন্ত্রী যাকে নিয়োগ দিচ্ছেন সে তো তার বিরুদ্ধে কখনোই কথা বলবে না। তো ওই জায়গাটা আমরা বলেছি যে না, আমাদের এমন একটা বডি লাগবে যে বডিগুলো, এই প্রতিষ্ঠানগুলো, যে রাষ্ট্রীয় আমাদের ইনস্টিটিউশন রয়েছে, যে ইনস্টিটিউশনগুলো আমাদের গত প্রায় 53 বছরে ধ্বংস করে একেবারে শেষ করে ফেলা হয়েছে, এগুলোর জন্য একটা নিরপেক্ষ নিয়োগ বডি লাগবে। সেখানে কিছু রাজনৈতিক দলের আপত্তি আছে। তারা চায় এইগুলো, যেগুলো এক্সিকিউটিভের পার্টি না, এক্সিকিউটিভের কাজই না, সেটা নাকি সরাই ফেলার কারণে এক্সিকিউটিভের ক্ষমতা কমে যাচ্ছে, এক্সিকিউটিভকে হাত পা বেঁধে ফেলা হচ্ছে। আমি জানি না এই যুক্তি তারা কোথা থেকে পায়। ঠিক তেমনিভাবে জুলাই সনদের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষার জায়গা থেকে আমরা যদি বলি, এই 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পর দেয়ালে দেয়ালে কিন্তু জুলাই সনদের আকাঙ্ক্ষা লেখা হয়ে গেছে। জনগণ রায় দিয়ে দিয়েছে সংস্কার হতে হবে। গত 53 বছরে আপনি জানেন এমন সংবিধান, যে সংবিধান এক রাতের মাথায় তার মনে হয়েছে যে না, সাংবিধানিক কি আমরা গণতন্ত্র রাখবো না, আমরা একদলীয় শাসনে চলে যাব, এক রাতের মাথায় হয়ে গেছে। এক রাতের মাথায় বাকশাল কায়েম হয়ে গেছে। এই সংবিধান, যে সংবিধান নিয়ে আমরা কথা বলছি, এই সংবিধান এমন এক সংবিধান, যে সংবিধান চাইলেই আমি 30-32% ভোট পেয়ে আমি নিজের ইচ্ছা মতন সংবিধান চেঞ্জ করে ফেলতে পারি। 32.5% ভোট পেয়ে 2001 সালে বিএনপি 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল। তারা 2005 সালে 4র্থ সংশোধনীর মাধ্যমে এই প্রধান বিচারপতির বয়স বাড়িয়ে ইলেকশন মেকানিজম করতে গিয়েছিল। তাহলে এখানে যে প্রায় 70% লোকের মতামত উপেক্ষিত থাকছে। সেই কারণে আমরা বলছি যে আমরা একটা উচ্চকক্ষ চাই, যে উচ্চকক্ষ পিয়ারের ভিত্তিতে প্রতিষ্ঠিত হবে, যার ফলে কেউ চাইলেই এই 30-32-35% সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তারা জনগণের রায় নিয়ে তারা যাতে সংবিধানটা সংশোধন করতে না পারে। কিন্তু আমরা আবার একই সাথে আমরা এই যে বাংলাদেশের বর্তমান ভৌগোলিক অবস্থান এবং বর্তমান যে আর্থসামাজিক রাজনৈতিক প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে আমরা মনে করেছি যে নিম্নকক্ষে যদি আবার পিয়ারে ভোট হয় সেটা সরকারকে অস্থিতিশীল করে তুলবে। সরকার দেখা যাবে আজকে সকালে একজন প্রধানমন্ত্রী, বিকালে আরেকজন প্রধানমন্ত্রী। আমরা এটাও চাই না, আমরা চাই একটা শক্তিশালী সরকার ব্যবস্থা থাকুক। সেই জন্য আমরা নিম্নকক্ষে এখন যে পদ্ধতি আছে সেই পদ্ধতির কথাও বলছি। আমরা রাষ্ট্রকে সামনে রেখে চিন্তা করতে চাই, রাষ্ট্রকে সামনে রেখে রাষ্ট্রের জন্য যেটা ভালো সেটাই আমরা নিয়ে আসতে চাই। এই কারণে আমরা সংস্কারটাকে এত বেশি প্রাধান্য দিচ্ছি, জোর দিচ্ছি। এটাকে নির্বাচন পেছানো, নির্বাচন বানচাল করার সাথে সম্পৃক্ত করার কোনো কারণ আমরা দেখছি না। এখন একটি প্রশ্ন এসেছে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে। বাস্তবায়ন প্রক্রিয়া কি হবে? ঐকমত্য কমিশনের সম্মানিত সদস্য এখানে উপস্থিত আছেন। ঐকমত্য কমিশনের বৈঠক চলাকালীন সময়ে আমাদেরকে একটি খসড়া দেওয়া হয়। সেই খসড়ায় তার আগে একটা প্রেক্ষাপট বলে রাখি, ঈদের আগে, মানে কুরবানি ঈদের আগে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি যখন লন্ডন সফর করলেন, লন্ডন সফরে গিয়ে তিনি একটি ভাষণ দিয়েছিলেন, বলেছিলেন যে আপনারা আগামী সংসদে, জনগণকে উনি উদ্দেশ্য করে বলছেন, আগামী সংসদে যারা ক্ষমতায় আসবে তাদের কাছ থেকে ওয়াদা নেন, যারা আসবে তারা যেন সংস্কারটা বাস্তবায়ন করে। জনগণের কি ঠেকা পড়ছে নাকি মানুষের কাছে, রাজনৈতিক দলগুলোর কাছ থেকে ওয়াদা নিবে? আপনি ক্ষমতায় বসছেন জনগণের অভিপ্রায়ে, 106 বলেন আর যেটাই বলেন, জনগণের অভিপ্রায়ে আপনি ক্ষমতায় বসছেন। উইল অফ পাওয়ার সবচেয়ে উপরে, সংবিধানের উপরে অবস্থান হচ্ছে জনগণের উইল অফ পাওয়ার, উইল অফ পিপল। তো এই জায়গাটায় আমরা মনে করেছিলাম যে না, সরকার হয়তো সংস্কারটাকে খুব বেশি প্রাধান্য দিচ্ছে। কিন্তু যখন দেখতে পেলাম এরকম একটা বক্তব্য, তার পরপরই ঐকমত্য কমিশন আমাদেরকে খসড়া ধরাই দিল। সেই খসড়াতে লিখে দিল যে
পরবর্তী সংসদ 2 বছরে এই সংস্কারগুলো বাস্তবায়ন করবে। আমরা সাথে সাথে এটা প্রতিবাদ করেছিলাম। আমাদেরকে কিন্তু কমিশন বলেছিল 6টা পদ্ধতিতে এটা বাস্তবায়ন হতে পারে এবং এটা নিয়ে পরবর্তীতে আলোচনা করবে। তা আলোচনা না করে একটা পদ্ধতি বলে দিল। এবার যে সংশোধনের যে খসড়াটা আসলো কিছুদিন আগেই, এই খসড়াতে দেখলাম এটাও নাই, মানে কোনো পদ্ধতি তারা আর বলে নাই। তারা এটাকে মানে কি যে একটা লিখছে, এটা আমি নিজেই এক একটা একটার সাথে কনফ্লিক্টিং। এখন একটা জায়গায় বলছে যে জুলাই সনদের বিভিন্ন ধারা, বিভিন্ন প্রস্তাব সংবিধানের সাথে সাংঘর্ষিক হলে এটা প্রাধান্য পাবে। প্রাধান্য পায় কিভাবে? সংবিধান তো সর্বোচ্চ আইন, তাইলে এটা তো কনফ্লিক্টিং। আমরা এই জন্যই আমরা বলছি যে আমাদের একটা নতুন সংবিধান লাগবে। গণপরিষদ আরেকটা বিষয় হচ্ছে, জুলাই সনদ নিয়ে আদালতে প্রশ্ন করা যাবে না। আদালতে যে কোনো সংশোধনী নিয়ে আপনি আদালতে প্রশ্ন করতে পারবেন। এই জুলাই সনদের মাধ্যমে যদি আদালতে একটা তো সংশোধনী আসবে নাকি, সামনে যদি সংসদ হয়, সংসদে এটাকে যদি সংবিধানে অন্তর্ভুক্ত করতে হয়, সেটা চ্যালেঞ্জ হইতেই পারে। এই আওয়ামী লীগ, এই ফ্যাসিস্ট সরকারের যে কেউ এটা চ্যালেঞ্জ করতেই পারে। যদি আমরা ধরেই নিলাম যে আমরা সবাই এক আছি, আমরা আমাদের বাইরে এটা নিয়ে কেউ প্রশ্ন করবো না, আমরা যেহেতু এক আছি সবাই, এর বাইরেও তো প্রশ্ন করার লোক আছে, আপনি এটা আটকাবেন কিভাবে? এই জন্যই আমরা সেই যে আমাদের প্রথম থেকে বলে আসছি, আমাদের একটা নতুন সংবিধান লাগবে নতুন বাংলাদেশের জন্য, যেটাকে আমরা বাংলাদেশ নতুন রিপাবলিকের কথা বলছি, সেকেন্ড রিপাবলিকের কথা বলছি, আমরা নতুন সংবিধানের কথা বলছি। এই জন্য গণপরিষদ নির্বাচন একেবারেই অপরিহার্য। গণপরিষদ নির্বাচনের জন্য যে নতুন সংবিধানটা প্রণয়ন করা হবে, সেই নতুন সংবিধানের গাইডিং প্রিন্সিপাল হিসেবে থাকবে এই জুলাই সনদ। এই জুলাই সনদের যে বিষয়গুলো, যে প্রস্তাবগুলো আছে, যে চেতনাগুলো আছে, যে স্পিরিটটা আছে, এইটাকে পরবর্তীতে কেউ যেন আর ভায়োলেট করতে না পারে, সেই জন্য সেভাবে আমরা নতুন সংবিধানটা লিখতে চাই। আমরা নতুন সংবিধানটায় এমন একটি সংবিধান রচনা করতে চাই, যে সংবিধান পাকিস্তানের গণপরিষদের জন্য নির্বাচিত সদস্যরা মিলে বাংলাদেশের সংবিধান করবে, এমন যেন না হয়। বাংলাদেশের জনগণের ভোটে বাংলাদেশের মানুষের জনপ্রতিনিধিরা, নির্বাচিত জনপ্রতিনিধিরাই আগামী দিনে নতুন বাংলাদেশের সংবিধান প্রণয়ন করবে। এটাই আমাদের দাবি। এবং এই বাস্তবতার দিকে গেলে খুব সহজেই সকল জটিলতা নিরসন করে খুব সহজ সুন্দরভাবে আমরা একটি খুব অল্প সময়ের মধ্যে, যেহেতু বেশিরভাগ বিষয়ে আমাদের একটা ঐক্যমত্যে পৌঁছে গেছি, অল্প কিছু বিষয় আছে সেগুলো গণপরিষদে হয়তো আলোচনা করলে খুব অল্প সময়ের মধ্যে নিয়ে আসা যাবে। সেই গণপরিষদে একটি কথা উঠছে যে এই জাতীয় ঐক্যমত্য কমিশন, এখানে তো শুধু রাজনৈতিক দলগুলো কথা বলছে, এখানে তো অন্য কোনো শ্রেণী পেশার মানুষের কোনো মতামত দেওয়ার কোনো জায়গা নাই। এখানে দলিত হরিজন শ্রেণীর মতামত দেওয়ার জায়গা নেই। এখানে ভিন্ন ধর্মাবলম্বী, ভিন্ন জাতিসত্তার মানুষের তো মতামত দেওয়ার জায়গা নেই। সেই জন্যই আমরা বলছি সকলের মতামতকে এক জায়গায় এনে প্রতিফলিত করে নতুন একটি সংবিধানের জন্যই এই নতুন গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। সবাইকে ধন্যবাদ। সালাম আলাইকুম।